আমার আমি ফুরিয়ে গেল তোমার কাছে এসে। আমার আমি ফুরিয়ে গেল তোমার কাছে এসে। যেদিন তুমি রইলে কোলে আমারে ভালোবেসে, আমার আমি ফুরিয়ে গেল তোমার কাছে এসে। তোমাতে আমি মিশিয়া গিয়া হইল তুমি তোমারে নিয়া। তোমাতে আমি মিশিয়া গিয়া হইল তুমি তোমারে নিয়া। যেটুকু ছিল বিরহ বোধ আগুন হাতে মিশে করিলে মোরে মধুর হাসি হেসে। আমার আমি ফুরিয়ে গেল তোমার কাছে এসে। এখন আমি আমারে শুধু তোমারই মাঝে পাই। সেখানে আমি নাই গো নাই, যেখানে তুমি নাই। এখন আমি আমারে শুধু তোমারই মাঝে পাই। সাগরগামী নদীর পাড়া রহিতে নারী তোমারে ছাড়া। সাগরগামী নদীর পাড়া রহিতে নারী তোমারে ছাড়া। আমারে আমি লোভে তোমাতে নবীন পরিবেশে। আমারে হেরি তোমারে মাঝে নিত্য নতুন দেশে। আমার আমি ফুরিয়ে গেল তোমার কাছে এসে। যেদিন তুমি রইলে কোলে আমারে ভালোবেসে। আমার আমি ফুরিয়ে গেল তোমার কাছে নমস্কার। আজ আমরা উপনিষদের গভীর দর্শনের উপর ভিত্তি করে লেখা স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের একটি অসাধারণ কবিতা মূর্ছনা ২০৬-এর ভেতরে রূপ দেব। সত্যি বলতে এটা শুধু একটা কবিতা নয়, এটা আসলে জীবাত্মা থেকে পরমাত্মায় মিলেমিশে এক হয়ে যাওয়ার এক আধ্যাত্মিক যাত্রার বিবরণ। আসুন আমাদের এই আলোচনাটা শুরু করা যাক একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। আচ্ছা, আমাদের এই যে আমি বা আমার একটা সত্তা আছে, এর শেষটা ঠিক কোথায়? এই একটা প্রশ্নই কিন্তু হাজার হাজার বছর ধরে দার্শনিকদের ভাবিয়েছে, আর এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল সুর। আমাদের আজকের এই আলোচনাটা আসলে এক আধ্যাত্মিক অভিযানের গল্প। নিজের ছোট্ট আমিটাকে ছাড়িয়ে আরও বড় কোনো সত্যের সঙ্গে এক হয়ে যাওয়ার যে একটা চিরন্তন ইচ্ছে মানুষের মধ্যে কাজ করে, এটা তারই যাত্রা।
আর এই যে যাত্রার কথা বলছি, স্বামী স্বরূপানন্দের এই কবিতাটা ঠিক যেন সেই পথের একটা আধ্যাত্মিক মানচিত্রের মতো কাজ করে। মানে এটা শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এটা একটা পথ নির্দেশিকা যা আমাদের দেখায় যে কিভাবে একজন ব্যক্তির চেতনা এই বিশ্ব চেতনায় রূপান্তরিত হতে পারে। কবিতাটার গভীরে যাওয়ার আগে উপনিষদের দুটো মূল ধারণা আমাদের একটু পরিষ্কার করে নিতে হবে। একটা হলো জীবাত্মা, মানে আমাদের এই ব্যক্তিগত আত্মা বা সত্তা, আর অন্যটা হলো পরমাত্মা, মানে সেই অসীম, সর্বব্যাপী ঐশ্বরিক চেতনা। এই স্লাইডটার দিকে একবার তাকান। একদিকে জীবাত্মা, যা আমাদের আমি, আমার এই বোধের দেয়ালে বন্দী, আর অন্যদিকে পরমাত্মা, যা দেশ কালের ঊর্ধ্বে এক অখণ্ড বিশাল চেতনা। এই দুয়ের মিলে যাওয়াই কিন্তু এই আধ্যাত্মিক যাত্রার আসল লক্ষ্য। বেশ, এবার তাহলে কবিতার গভীরে প্রবেশ করা যাক। এই আধ্যাত্মিক যাত্রার প্রথম ধাপই হল আমাদের এই সীমিত আমি বোধের অবসান ঘটানো। কি অসাধারণ লাইন, তাই না? কবি বলছেন সেই পরম সত্তার কাছে আসার পরে তার ব্যক্তিগত আমিটা যেন শেষ হয়ে গেল। ঠিক কখন? ঠিক সেই মুহূর্তে যখন সেই ঐশ্বরিক সত্তা তাকে পরম ভালোবাসায় নিজের কোলে তুলে নিলেন। এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই যে ফুরিয়ে যাওয়া, এটা কোনো ধ্বংস বা বিনাশ নয়, এটা আসলে একটা রূপান্তর। ভাবুন তো, ঠিক যেমন এক ফোঁটা জল যখন সাগরে মেশে তখন সে তার ফোঁটার পরিচয়টা হারিয়ে ফেলে ঠিকই, কিন্তু তার অস্তিত্বটা আরও অনেক বিশাল হয়ে ওঠে। আমি যখন শেষ হয়ে যায়, তারপর আসে দ্বিতীয় ধাপ। আত্মা তো আর শূন্য হয়ে যায় না, বরং সে এক নতুন সত্তায় রূপান্তরিত হয়। এখানে কবি যা বলছেন তা আরও গভীর। হইনু তুমি তোমারে নিয়া, মানে আমি তোমার মধ্যে এমনভাবে মিশে গেলাম যে আমি নিজেই তুমি হয়ে গেলাম। যেটুকু বিচ্ছেদের কষ্ট বা বিরহবোধ ছিল, সেই পরমসত্তা তা নিজের হাতেই শেষ করে দিলেন আর তাকে চিরদিনের জন্য আপন করে নিলেন। এটাই তো অদ্বৈত দর্শনের মূল কথা, যেখানে উপাসক আর উপাস্যের মধ্যে কোনো দূরত্ব, কোনো দেওয়াল আর অবশিষ্ট থাকে না। ব্যক্তিগত চেতনা পুরোপুরি বিশ্ব চেতনার সঙ্গে এক হয়ে যায়। এই যে এত গভীর একটা দার্শনিক তত্ত্ব, কবি কিন্তু এটাকে একটা অত্যন্ত সুন্দর আর সহজবোধ্য ছবির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। সাগরগামী নদীর পাড়া, রহিতে নারী তোমারে ছাড়া। আহা, ঠিক যেমন একটা নদীকে কেউ বলে দেয় না সাগরের দিকে যেতে, সে তা নিজের স্বভাবেই ছুটে চলে, সাগরকে ছাড়া সে থাকতেই পারে না, ঠিক তেমনই জীবাত্মার ও পরমাত্মার দিকে একটা স্বাভাবিক অপ্রতিরোধ্য টান রয়েছে। এই স্লাইডটা এই রূপকটাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, নদী মানে জীবাত্মা তার যাত্রা শুরু করেছে, এরপর সে সাগরের কাছে এসে নিজের দুই তীরের বাঁধন মানে নিজের আলাদা পরিচয়টা হারিয়ে ফেলছে, আর শেষে সে সাগরে অর্থাৎ পরমাত্মায় মিশে একাকার হয়ে যাচ্ছে। তার আর আলাদা কোনো অস্তিত্ব থাকছে না, সে নিজেই সাগর হয়ে উঠছে। বেশ, এই যে মিলন হলো, এরপর কি হয়? আত্মা কি তাহলে চিরদিনের জন্য হারিয়ে যায়? কবিতাটার শেষ অংশ কিন্তু এই প্রশ্নেরই উত্তর দেয়। এটা এক নতুন উপলব্ধির কথা বলে। কবি বলছেন, আমি তো হারিয়ে যাইনি, বরং আমি নিজেকে তোমার মধ্যেই নতুন করে খুঁজে পাই এক বিলকুল নতুন পরিবেশে। আমি নিজেকেই দেখি তোমার মাঝে প্রতিদিন নতুন নতুন রূপে। এই যে নবীন পরিবেশের কথা বলা হলো, এটা কিন্তু কোনো ভৌগোলিক জায়গা নয়, এটা হলো চেতনার একটা রূপান্তরিত স্তর। এই অবস্থায় পৌঁছে সাধক আর নিজের সত্তাকে শুধু এই দেহ বা মনের মধ্যে সীমাবদ্ধ দেখেন না, তিনি তখন বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় পরমাত্মার হাজারো প্রকাশের মধ্যে আসলে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পান। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন যেন থেকেই যায়। যদি উপাসক আর উপাস্যের, জীবাত্মা আর পরমাত্মার, আমি আর তুমির সমস্ত দেওয়াল ভেঙে যায়, সব ভেদ মুছে যায়, তাহলে শেষে কি বাকি থাকে? হয়তো শুধু এক অখণ্ড অনন্ত আনন্দময় চেতনা। এই ভাবনাটা না হয় আমাদের সঙ্গে থেকে গেল। আমরা আমাদের গোটা জীবনটা কাটিয়ে দিই একটা অদৃশ্য দেয়াল গাঁথতে গাঁথতে, তাই না? একদম। মানে আমাদের পেশা, আমাদের রুচি, রাজনৈতিক মতাদর্শ, পছন্দ অপছন্দ, এই সব কিছু দিয়ে আমরা ইটের পর ইট গেথে নিজেদের চারপাশে একটা বিশাল দুর্গ তৈরি করি, আর সেই দুর্গের নাম দিই আমি। আর সারাক্ষণ একটা ভয়ে থাকি কেউ যেন এই দুর্গে ফাটল ধরাতে না পারে। ঠিক, কিন্তু একবার ভেবে দেখার মতো বিষয় হল যে আত্মরক্ষার দেয়ালকে আমরা আমাদের অস্তিত্বের সবচেয়ে জরুরি অংশ বলে মনে করছি, সেই দেয়ালটা ভেঙে ফেলায় যদি মুক্তির একমাত্র উপায় হয়। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। দারুণ একটা বিষয়।
আজকে আমাদের আলোচনার উৎস হল স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের লেখা একটি অসাধারণ রচনা মূর্ছনা ২০৬। এই কবিতা বা গানটিতে পরম সত্তা বা বৃহত্তর কোনো শক্তির কাছে নিজের ক্ষুদ্র আমিকে নিঃশর্তভাবে সমর্পণ করার একটা অভাবনীয় মনস্তাত্ত্বিক রূপরেখা তুলে ধরা হয়েছে। আমাদের আজকের লক্ষ্য হল এই দর্শনের গভীরে প্রবেশ করা। আসলে এই লেখাটি শুধু আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকেই নয়, মানব মনের এক গভীর বিশ্লেষণ হিসেবেও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানে আমরা আধুনিক যুগে যে হাইপার ইন্ডিভিজুয়ালিজম বা উগ্র ব্যক্তি স্বাতন্ত্র্যের মধ্যে বাস করছি, এই দর্শন ঠিক তার মূলে আঘাত করে। এটা অনেকটা সেই উপনিষদের দর্শনের মতো, তাই তো? হ্যাঁ, একদম। উপনিষদের মতো প্রাচীন দর্শনে পরম সত্তা এবং আত্মাকে যেভাবে অভিন্ন হিসেবে দেখা হয়েছে, এই কবিতায় ঠিক সেই সুরটি খুব সহজ কিন্তু প্রবল আবেগের সাথে ধ্বনিত হয়েছে। উপনিষদ বলে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে বিভেদ বলে আসলে কিছুই নেই, পুরোটাই আমাদের মনের তৈরি একটা ভ্রম। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় ধোয়া যাক। মানে লেখার একদম প্রথম স্তবকেই যে কথাগুলো বলা হয়েছে তার রীতিমতো ধাক্কা দেওয়ার মতো। লাইন দুটো খুব গভীর। হ্যাঁ, লাইন দুটো হলো, আমার আমি ফুরিয়ে গেল তোমার কাছে এসে, যেদিন তুমি লইলে কোলে আমারে ভালোবেসে। এই লাইন দুটো শুনলে প্রাথমিকভাবে মনে হয় পরম মিলনের প্রথম শর্তই হল নিজস্ব অহং বা ইগোর সম্পূর্ণ মৃত্যু। কিন্তু এখানে আমার একটা বাস্তবমুখী প্রশ্ন আছে। আচ্ছা, বলুন। একটু আগেই যে দুর্গের কথা বলছিলাম, বিবর্তন বা বায়োলজির দিক থেকে দেখলে তো আত্মরক্ষা বা সেলফ প্রিজার্ভেশন আমাদের সবচেয়ে বড় প্রবৃত্তি। নিজের অস্তিত্ব ফুরিয়ে যাওয়া বা হারিয়ে ফেলাটা তো চরম ভীতিকর একটা বিষয় হওয়ার কথা। নিজের সত্তাকে মুছে ফেলার মধ্যে প্রশান্তি আসবে কোথা থেকে? এই প্রশ্নটা একেবারে গোড়ার দিকের একটা দ্বন্দ্ব। ভয়টা আসলে কোথা থেকে আসে, আগে সেটা বুঝতে হবে আমাদের। মনস্তত্ত্বের ভাষায় ভয় হল আত্মরক্ষার একটা মেকানিজম বা কৌশল। মানে বাইরের কোনো বিপদ থেকে বাঁচার জন্য? ঠিক তাই। যখনই আমরা মনে করি আমাদের আমির বাইরে এমন কোনো শত্রু বা অদার আছে যে আমাদের ক্ষতি করতে পারে, তখনই ভয়ের জন্ম হয়। কিন্তু এখানে আমির যে বিলুপ্তির কথা বলা হয়েছে তা কোনো জবরদস্তিমূলক মুছে ফেলা নয়, কোনো ফোর্সড ইরেজার নয়, রাইট? একদম না। লাইনটা খেয়াল করলে দেখবেন বলা হয়েছে, যেদিন তুমি লইলে কোলে আমারে ভালোবেসে। অর্থাৎ এই বিলুপ্তি ঘটছে এক চরম ভালোবাসার আশ্রয়ে। যখন পরম সত্তা অত্যন্ত আদরে আত্মাকে গ্রহণ করছেন, তখন সেই আমি এবং অন্য এর মধ্যকার সীমানাটা আর থাকে না। আর সীমানে যখন নেই, তখন বাইরের কোনো বিপদের অস্তিত্বও নেই। ঠিক বলেছেন। তাই আত্মরক্ষার আর কোনো প্রয়োজন পড়ে না। অনন্ত ভালোবাসার স্পর্শে আমাদের সেই ইগোর কঠিন বর্মটা আপনা আপনি গলে যায়। এই গলে যাওয়ার মেকানিজমটা আমার কাছে একটা চমৎকার প্রাকৃতিক রূপক বলে মনে হচ্ছে। ধরুন, আকাশে ভাসমান একটা বৃষ্টির জলকণা। সুন্দর উপমা। যতক্ষণ সে শূন্যে ভাসছে, মেঘ থেকে আলাদা হয়ে নিচে পড়ছে, ততক্ষণ তার একটা নিজস্ব আকার আছে, একটা সারফেস টেনশন আছে যা তাকে একটা বিন্দুর আকৃতি দিয়ে রেখেছে। ওই বিন্দুটা হলো তার আমি। আর ওই সময়টাতে তার হয়তো ভয়ও কাজ করে। হ্যাঁ, সে হয়তো ভাবে মাটিতে পড়লেই সে শুকিয়ে যাবে, তার অস্তিত্ব শেষ হয়ে যাবে। কিন্তু সেই জলকণাটি যখন কোনো বিশাল হ্রদ বা জলাশয়ের বুকে এসে পড়ে, তখন ঠিক কি ঘটে? অসাধারণ চিন্তার জায়গা এটা। ওই জলকণাটা যখন হ্রদের পৃষ্ঠ স্পর্শ করে, তখন তার ওই নিজস্ব সারফেস টেনশন বা আত্মরক্ষার আবরণটা ভেঙে যায়। ঠিক, আবরণটা ভেঙে যায় ঠিকই, কিন্তু সে তো আর শুকিয়ে বা বাষ্প হয়ে হারিয়ে যায় না। জলকণাটি যখন ওই জলাশয়ে মিশে যায়, তখন সে বুঝতে পারে যে সে আসলে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছে। তার মানে তার ওই নিজস্ব ছোট্ট গোলাকার রূপটা ফুরিয়ে গেল সত্যি, কিন্তু তার মানে তার মৃত্যু হল না। সে তো এখন ওই বিশাল জলাশয়েরই একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। তার সীমানা আর ওই 1 মিলিমিটারের বিন্দুর মধ্যে আটকে নেই, পুরো হ্রদটাই এখন তার শরীর। এই হ্রদের উপমাটি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের মূল বক্তব্যের সাথে দারুণভাবে মিলে যায়। জলকণার ওই ফুরিয়ে যাওয়া আসলে কোনো ধ্বংস নয়, বরং তা হল তার পূর্ণতা প্রাপ্তি। ঠিক একইভাবে আত্মা যখন সেই পরম সত্তার সাথে যুক্ত হয়, তখন সে বোঝে যে এই ক্ষুদ্র আমির খোলেশের মধ্যে বেঁচে থাকার চেয়ে বৃহত্তর আশ্রয় বিলীন হওয়াটা অনেক বেশি শক্তির, আর অনেক বেশি প্রশান্তিরও। একদম। উপনিষদের অদ্বৈত বেদান্ত দর্শনে ঠিক এই কথাটাই বলা হয়েছে।
অদ্বৈত শব্দের মানেই হল যেখানে দুই নেই, অর্থাৎ কোনো দ্বৈত সত্তা নেই। আত্মাকে ব্রহ্মের বা পরম সত্তার অংশ বলা হয়। এখানে কোনো জোর নেই, পরাভূত হওয়ার গ্লানি নেই, আছে কেবল নিজের অনন্ত উৎসের দিকে এক স্বাভাবিক আকর্ষণ। কিন্তু এখানেই আমার মনে একটা বড় খটকা লাগছে। মানে হ্রদের উপমাটা শুনতে খুব প্রশান্তিদায়ক হলেও কবিতার পরবর্তী ধাপে যখন আমরা এগোচ্ছি বিষয়টা আরও জটিল মনে হচ্ছে। কোন জায়গাটা বলছেন? দ্বিতীয় স্তবকে বলা হচ্ছে, তোমাতে আমি মিশিয়া গেলা গিয়া হইনু তুমি তোমারে নিয়া। এই কথা যার মানে হল অহংবোধ দূর হওয়ার পর আমি থাকছি না, আমি সম্পূর্ণভাবে তুমি হয়ে যাচ্ছি। আমি এখানে একটু কৌতূহলী হয়ে পাল্টা একটা যুক্তি দাঁড় করাতে চাই। বলুন। সম্পূর্ণভাবে অন্য একজন হয়ে যাওয়া মানে কি ইন্ডিভিজুয়ালিটি বা স্বকীয়তার চূড়ান্ত মৃত্যু নয়? আধুনিক চিন্তাধারায় আমরা তো আমাদের স্বকীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এটা কি অনেকটা সায়েন্স ফিকশন মুভির সেই অ্যাসিমিলেশন বা হাইভ মাইন্ডের মতো শোনায় না? মানে যেখানে একটা বিশাল সিস্টেম গিলে খাচ্ছে। হ্যাঁ, যেখানে সিস্টেম আমাকে গিলে খাচ্ছে আর আমার নিজস্ব সত্তা, চিন্তাশক্তি বলে কিছু থাকছে না, এই ভয়টা তো আসবেই। এই ভীতিটা অত্যন্ত যৌক্তিক, বিশেষ করে আধুনিক মানুষের জন্য। কারণ আমরা নিজেদের পরিচয় বলতে আমাদের এই ক্ষুদ্র চিন্তা, স্মৃতি আর সীমানাকেই বুঝি। কিন্তু অ্যাসিমিলেশনের ভয়টা আসে তখন যখন একটা শক্তিশালী সত্তা একটা দুর্বল সত্তাকে জোর করে নিজের অধীনে নিয়ে নেয়। মানে জোর করে সত্য কেড়ে নেওয়া। ঠিক, কিন্তু কবিতার পরের লাইনগুলো এই ভয়ের একটা চমৎকার মনস্তাত্ত্বিক সমাধান দেয়। সেখানে বলা হয়েছে, যেটুকু ছিল বিরহবোধ আপনা হাতে নেশে, করিলে মরেছিল আপন মধুর আসি হেসে। এখানে সবচেয়ে শক্তিশালী শব্দটি হল বিরহবোধ। বিরহ বলতে তো আমরা সাধারণত কোনো প্রিয়জনের থেকে দূরে থাকার কষ্টকে বুঝি। হ্যাঁ, কিন্তু দার্শনিক দৃষ্টিকোণ থেকে অনন্তকাল ধরে আত্মার ভেতরে একটা মৌলিক অসম্পূর্ণতা বা অস্তিত্বের এক ধরনের শূন্যতা কাজ করে। এই যে আমরা প্রতিনিয়ত জাগতিক জিনিস দিয়ে নিজেদের ভরাতে চাই, কখনো অর্থ দিয়ে, কখনো খ্যাতি দিয়ে, এটা কেন করি? কারণ আমাদের ভেতরে একটা জন্মগত একাকিত্ব আছে। একদম ঠিক, একটা কসমিক লোনলিনেস আছে। আমরা আমাদের মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে আছি বলেই এই বিরহ বা একাকিত্ব। আত্মা যখন পরম সত্তায় মিশে তুমি হয়ে যায়, তখন কোনো সিস্টেম তাকে গিলে খায় না, বরং তার সেই অনাদিকালের শূন্যতা চিরতরে দূর হয়। আর এখানে পরম সত্তার ভূমিকাটাও তো বেশ সক্রিয়। হ্যাঁ, লক্ষ্য করুন, বলা হয়েছে আপন হাতে। সেই বিরহ মুছে দিচ্ছেন এবং মধুর হাসি হেসে চির আপন করে নিচ্ছেন। এই যে আপন হাতে গ্রহণ করা এবং হাসি মুখে বরণ করে নেওয়া, এটা প্রমাণ করে যে আত্মাকে কোনো রোবোটিক হাইভ মাইন্ডে ডিলিট করে দেওয়া হচ্ছে না, তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে গ্রহণ করা হচ্ছে। ঠিক তাই। অদ্বৈত দর্শনের ভাষায় যদি একদম সহজ করে বলি, ধরুন এক গ্লাস জলে আপনি এক চামচ চিনি গুলে দিলেন। চিনিটা গলে যাওয়ার পর জলের মধ্যে আলাদা করে তার কোনো অস্তিত্ব চোখে পড়ে না, কিন্তু পুরো জলটাই মিষ্টি হয়ে যায়। একদম। চিনিটা এখানে ধ্বংস হয়নি, সে তার মিষ্টত্ব দিয়ে পুরো জলটার চরিত্র হয়ে উঠেছে। পরম সত্তার সাথে মিলনটা ঠিক তেমনই এক পারস্পরিক রূপান্তর, কোনো যান্ত্রিক অবলুপ্তি নয়। চিনির এই উপমাটা থেকে আমার মাথায় আধুনিক প্রযুক্তির একটা রূপক আসছে, যা হয়তো আজকের দিনের শ্রোতাদের কাছে বিষয়টা বুঝতে আরও সাহায্য করবে। আচ্ছা, শুনি। ধরুন একটা সাধারণ ফোল্ডার যা একটা পুরনো হার্ড ড্রাইভে রাখা আছে। সেখানে কিছু নির্দিষ্ট ডেটা আছে। এবার সেই ফোল্ডারটিকে বিশাল কোনো ক্লাউড নেটওয়ার্কে আপলোড করা হলো। এখন প্রশ্ন হলো, আপলোড হওয়ার পর ফোল্ডারটি কি ডিলিট হয়ে গেল? না, ডিলিট তো হলোই না, বরং তার ডেটাগুলো এখন আরও সুরক্ষিত হয়ে গেল। শুধু সুরক্ষিতই নয়, আগে ওই ফোল্ডারটার প্রসেসিং পাওয়ার ছিল কেবল ওই পুরনো হার্ড ড্রাইভটার সীমানার মধ্যে। কিন্তু ক্লাউডে আপলোড হওয়ার পর সে এখন সম্পূর্ণ গ্লোবাল সিস্টেমের সাথে একীভূত। দারুণ একটা পয়েন্ট। সে এখন হাজার হাজার সার্ভারের অনন্ত ক্ষমতার অধিকারী। সে এখন আর আলাদা কোনো বিচ্ছিন্ন দুর্বল ফোল্ডার নেই। সে নিজেই যেন ওই বিশাল ক্লাউড নেটওয়ার্কের অংশ হয়ে সেই নেটওয়ার্কই হয়ে উঠেছে। যখন বলা হচ্ছে হইনু তুমি তোমারই নিয়া, তখন এই ক্লাউড নেটওয়ার্কের মতোই আত্মা তার ক্ষুদ্র সীমানা অতিক্রম করছে। এই উপমাটা সত্যি অসাধারণভাবে কাজ করে এখানে, কারণ আত্মাও যখন পরম সত্তায় আপলোড হয়, তখন তার ক্ষুদ্র মেমরি আর প্রসেসিং পাওয়ার
অনন্ত হয়ে যায়। এই জন্যেই কবিতার পরবর্তী অংশে বলা হয়েছে, এখন আমি আমারে শুধু তোমারই মাঝে পাই, সেখানে আমি নাই গো নাই, যেখানে তুমি নাই। মানে সমস্ত বিভেদের দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। একদম। এখন আর নিজেকে আলাদা করে খোঁজার কোনো অর্থই হয় না। পরম সত্তাকে ছাড়া নিজের আর কোনো স্বাধীন বিচ্ছিন্ন অস্তিত্ব কল্পনা করার উপায় নেই। কারণ ফোল্ডারটা এখন ক্লাউডের সাথে এমনভাবে মিশেছে যে ক্লাউড ছাড়া ওই ফোল্ডারের আলাদা কোনো অর্থই আর অবশিষ্ট নেই। এই লাইনগুলো নিয়ে যত গভীরে যাওয়া যায় তত অবাক হতে হয়। সেখানে আমি নাই গো নাই, যেখানে তুমি নাই। মানে অস্তিত্বের এমন এক অবিভাজ্য পর্যায়ে পৌঁছানো যেখানে আমি আর তুমির মধ্যকার ব্যাকরণগত পার্থক্যও অর্থহীন হয়ে যায়। ঠিক তাই। এরপর কবিতার শেষ অংশে গিয়ে এই সম্পূর্ণ ধারণাটিকে খুব শক্তিশালী একটা প্রাকৃতিক উপমার সাহায্যে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, সাগরগামী নদীর পাড়া রহিতে নারী তোমারে ছাড়া। নদীর জল আর সাগরের জলের এই রূপকটা তো আধ্যাত্মিক দর্শনে খুব পরিচিত। হ্যাঁ, হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। নদীর জন্মই হয় পাহাড়ের চূড়ায়, আর তার একমাত্র লক্ষ্য থাকে সাগরের দিকে বয়ে চলা। চলার পথে অনেক বাধা আসে, কিন্তু চূড়ান্ত প্রাকৃতিক গন্তব্য হল ওই সাগর। আর আত্মা বা চেতনা সত্তারও গন্তব্য হল পরম সত্তা। ঠিক। নদীর জল যখন তীব্র বেগে সাগরে গিয়ে পড়ে এবং মিশে যায়, তখন সাগরের জলের সাথে নদীর জলের কোনো পার্থক্য করার সম্ভব হয় না। কেউ বলতে পারে না যে এই কয়েক ফোঁটা জল নদীর আর বাকিটা সাগরের। নদী তখন তার নাম, রূপ, সীমানা হারিয়ে স্বয়ং বিশাল সাগর হয়ে যায়। কিন্তু এই সাগর আর নদীর রূপকটা নিয়ে ভাবলে এই কবিতার সবচেয়ে বড় আর যুগান্তকারী প্যারাডক্স বা বৈপরীত্যটা চোখে পড়ে। কোন প্যারাডক্সের কথা বলছেন? ওই যে কবিতার একদম শেষের দুটো লাইন, আমারে আমি লোভী তোমাতে, নবীন পরিবেশে আমারে হেরি তোমারই মাঝে নিত্য নূতন বেশে। এই লাইন দুটো এতক্ষণে সমস্ত আলোচনার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। দারুণ একটা পর্যবেক্ষণ। এতক্ষণ ধরে আমরা শুধু বলছিলাম আমির ফুরিয়ে যাওয়ার কথা, সারফেস টেনশন ভেঙে যাওয়ার কথা, ফোল্ডার আপলোড হয়ে যাওয়ার কথা, কিন্তু শেষে এসে বলা হচ্ছে যে সেই পরম সত্তার মধ্যেই আত্মা নিজেকে আবার নতুন করে ফিরে পাচ্ছে, নিত্য নূতন বেশে। একদম। এর মানে আত্মবিসর্জনের পর্তবত শূন্যতা বা অন্ধকার বা ব্ল্যাকহোল তৈরি হচ্ছে না। এই জায়গাটিতেই স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের মনস্তাত্ত্বিক গভীরতার সবচেয়ে বেশি ধরা পড়ে। নিজেকে বিলীন করে দেওয়ার মানে নিজেকে হারিয়ে ফেলা বা একটা অন্ধকার শূন্যতায় তলিয়ে যাওয়া নয়, বরং এর মানে হল নিজেকে এক অসীম মাত্রায় আবিষ্কার করা, নিজেকে নতুন করে চেনা, তাই তো? হ্যাঁ। যখন অহংকারের ওই ছোট্ট খোলসটা ভেঙে যায়, তখন আত্মা হঠাৎ করে বুঝতে পারে যে সে তো আসলে ওই পরম সত্তারই অংশ ছিল, শুধু একটা ভ্রান্তির কারণে নিজেকে আলাদা ভাবত। সাগরে মেশার পর নদীর তো মৃত্যু হয় না, বরং নদী তখন সাগরের বিশালতা লাভ করে অনন্ত হয়ে ওঠে। ঠিক তেমনি আত্মাও নিজেকে এক নবীন পরিবেশে ফিরে পায়। ঠিক। এই নতুন পরিবেশটা হলো অসীম সম্ভাবনার পরিবেশ। সেখানে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, একা হয়ে যাওয়ার বিরহ নেই, আছে শুধু এক নিত্য নতুন আনন্দ আর বিস্তৃতি। এই প্যারাডক্সটা সত্যিই চিন্তার নতুন দিগন্ত খুলে দেয়। আধ্যাত্মিক আত্মসমর্পণ বা স্যারেন্ডার শব্দটা শুনলে আমাদের মনে যে পরাজয় বা হার মেনে নেওয়ার ছবি ভেসে ওঠে, এই আলোচনাটা প্রমাণ করে যে সেটা সম্পূর্ণ ভুল। একদম ভুল। আত্মসমর্পণ কোনো দুর্বলতা নয়, বরং এটি হল নিজস্ব পরিচয়ের চূড়ান্ত সম্প্রসারণ, যাকে আমরা বলতে পারি আল্টিমেট এক্সপ্যানশন। বিষয়টা এমন যেন আমরা সারা জীবন আমাদের ছোট আমিকে টিকিয়ে রাখার জন্য একটা অন্ধকার ছোট ঘরের ভেতর নিজেদের আটকে রাখি আর ভাবি, এটাই আমার পৃথিবী, এটাই আমার নিরাপত্তা। হ্যাঁ, কিন্তু যখন সেই ছোট ঘরের দরজাটা খুলে আমরা অনন্ত আকাশের নিচে এসে দাঁড়াই, তখন ওই ছোট ঘরটা আর আমাদের পৃথিবী থাকে না, গোটা অনন্ত আকাশটাই আমাদের ঘর হয়ে যায়, আমরা আকাশ হয়ে যাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সত্যটি কেবল আধ্যাত্মিক জগতের জন্য নয়, আধুনিক মানুষের প্রাত্যহিক জীবনের মনস্তত্ত্বের জন্য সমানভাবে প্রযোজ্য। আমাদের জীবনের দিকে তাকালে দেখব আমাদের বেশিরভাগ স্ট্রেস, অ্যাংজাইটি এবং একাকিত্বের মূল কারণ হল এই তীব্র আমিবোধ। ওই যে আমার কি হলো, আমাকে কেউ গুরুত্ব দিল কিনা, আমার প্রোফাইলের ইমেজ ঠিক থাকলো কিনা। হ্যাঁ,
এই প্রবল আত্মকেন্দ্রিকতাই আমাদের চারপাশের প্রকৃতি থেকে, বৃহত্তর সমাজ থেকে এবং মহাবিশ্বের মূল সত্য থেকে বিচ্ছিন্ন করে রাখে। এই কবিতা আমাদের দেখায় যে সত্যিকারের মুক্তি ওই আত্মরক্ষার দুর্গের ভেতর নেই, বরং সেই দুর্গটা ভেঙে ফেলে বৃহত্তর কিছুর সাথে যুক্ত হওয়ার মধ্যেই তা নিহিত। আজকের এই আলোচনা আমাদের সত্যি এক অন্যরকম মানসিক যাত্রায় নিয়ে গেল। একটা ছোট্ট কথা থেকে শুরু করে আমরা কত গভীরে পৌঁছালাম। একটি ক্ষুদ্র আমির পরম ভালোবাসার আশ্রয়ে বিলীন হওয়া দিয়ে আমাদের শুরু হয়েছিল। তারপর আমরা দেখলাম কিভাবে মিলনের ফলে অনন্তকালের বিরহের চির অবসান ঘটে। ঠিক কিভাবে একটা ছোট্ট জলকণা জলাশয়ে পড়ে নিজের সীমানা ভেঙে বিশাল হয়ে যায়, কিভাবে একটা সাধারণ ডেটা ফোল্ডার ক্লাউডে আপলোড হয়ে অনন্ত প্রসেসিং পাওয়ার লাভ করে, আর শেষমেশ নদীর সাগরে মেশার মতো নিজের অস্তিত্বকে এক অনন্ত নতুন মাত্রায় ফিরে পাওয়ার যে বর্ণনা আমরা ব্যবচ্ছেদ করলাম তা সত্যি অভাবনীয়। তথ্যপ্রযুক্তি এবং আত্মকেন্দ্রিকতার এই চরম যুগে, যেখানে সবাই নিজের প্রোফাইলের প্রাচীর আরও মজবুত করতে ব্যস্ত, সেখানেই দর্শন আমাদের থমকে দেয়। এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যিকারের পরিপূর্ণতা নিজেকে বাকি সবার থেকে বিচ্ছিন্ন রাখার মধ্যে নেই। বৃহত্তর কোনো সত্তার সাথে যুক্ত হওয়ার মধ্যেই তা লুকিয়ে আছে। হ্যাঁ, আমরা আসলে কেউ খণ্ডিত নই, আমরা সেই অখণ্ডেরই অংশ। এই সত্যটাই এই কবিতার ছন্দে ছন্দে অত্যন্ত যৌক্তিক এবং আবেগপূর্ণভাবে ফুটে উঠেছে। এই আলোচনা শেষে এসে একটা বিষয় খুব পরিষ্কার। জলকণা যেমন সাগরে পড়ে তার প্রকৃত বিস্তার লাভ করে, আমাদের আত্মাও তেমনি নিজের তৈরি করা ওই ভয়ের খোলস ছেড়ে পরম সত্তায় মিশলে তার সবচেয়ে শক্তিশালী রূপটি খুঁজে পায়। একদম সঠিক উপসংহার। তাহলে সবশেষে এই পুরো বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। আমরা প্রতিনিয়ত আমাদের এই ক্ষুদ্র আমির চারপাশে আত্মরক্ষার যে অদৃশ্য দেয়াল তুলে রাখি, তাকে সত্যি আমাদের বাইরের দুনিয়া থেকে সুরক্ষিত করছে, নাকি সেই দেয়ালই আমাদের অনন্ত সাগরে গিয়ে মেশার পথ আটকে দিচ্ছে, আমাদের ক্রমাগত একাকী আর ভীত করে রাখছে? যদি আজ এই মুহূর্তেই সেই ভয়ের দেয়াল সরিয়ে বৃহত্তর অস্তিত্বের কাছে নিজেকে সঁপে দেওয়া যায়, তবে আমরা নিজেদের ঠিক কোন নিত্য নূতন বেশে আবিষ্কার করতে পারব।